আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জ্যামিতি, অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের উপঅধ্যায় ১ এবং কাজ। আর দশম শ্রেণীর উপঅধ্যায় ৮ অধ্যায় ৮ এর উপঅধ্যায় ১৭ এর ও তার বিপরীত উপঅধ্যায়। এখন উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে একটা কোণ সম্পর্কে জানতে হবে, সেটা হলো রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ। তাহলে আমাদেরকে জানতে হবে রৈখিক যুগল কোণ কাকে বলে। তো আমরা জানার চেষ্টা করি। দুইটি সন্নিহিত কোণের বহিস্থ রশ্মিদ্বয় বিপরীত দিকে হলে, অর্থাৎ একটি সরলরেখার অংশ হয়, তবে কোণদ্বয়কে রৈখিক যুগল কোণ বলে। তাহলে রৈখিক যুগল কোণ কাকে বলে? দুটি সন্নিহিত কোণের বহিস্থ রশ্মিদ্বয়। আমরা আগে দুটো সন্নিহিত কোণ নিই। এই যে সন্নিহিত কোণের এ ও বি সি, এ ও বি একটা কোণ আর এ ও সি একটা কোণ। এখানে দুটো হলো কি সন্নিহিত কোণ। এই যে বহিস্থ রশ্মি, এখানে ও এ আর এখানে ও সি, এটা হলো বিপরীত রশ্মি। যদি বিপরীত দিকে হয় আর এই যে একটা সরলরেখা অংশ, তখন এই দুটো কোণকে কি বলা হবে? পরস্পর রৈখিক যুগল কোণ। আর এখানে আমাদের মনে রাখতে হবে রৈখিক যুগল কোণের মান, যেহেতু এখানে একটা সরলরেখার অংশ, রৈখিক যুগল কোণের মান 180 ডিগ্রি। রৈখিক যুগল কোণের মান হবে কত? 180 ডিগ্রি। তাহলে এখন আমরা উপপাদ্যটা শুরু করি। বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ও জ্যায় এর উপর লম্ব। তাহলে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করব সেটা হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যায় এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে আমরা একটা বৃত্ত নিই আগে। মনে করি এটা হলো একটা বৃত্ত, আর বৃত্তের কেন্দ্র হলো ও। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর ব্যাসভিন্ন একটা জ্যা নিতে হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসও একটা জ্যা আমরা জানি। তো এখন আমাদের যে জ্যাটা নিতে হবে সেটা হবে কি? ব্যাসভিন্ন একটা জ্যা নিতে হবে। একটা ব্যাসভিন্ন একটা জ্যা নিই আমরা, এ বি। ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যাটার মধ্যবিন্দু নিলাম আমরা এম। এখন বৃত্তের কেন্দ্র ও এবং মধ্যবিন্দুর এই যে সংযোগ রেখাংশটা, অর্থাৎ ও এম, ও এমটা হবে জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এবির উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এম এবির উপর লম্ব। তো বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র
বিশিষ্ট বৃত্তে AB ব্যাস ভিন্ন একটি জ্যাব যার মধ্যবিন্দু M O, M যোগ করি। এখন প্রমাণ করতে হবে যে OMটা এবির উপর লম্ব। এখন আমাদেরকে প্রমাণটা করার জন্য অঙ্কন করে নিতে হবে। অঙ্কন হলো OA আর OB যোগ করি, OA এবং OB যোগ করি। অঙ্কন O, A এবং O, B যোগ করি। এখন যখন আমরা OA এবং OB যোগ করলাম, দেখি কি এখানে দুটো ত্রিভুজ হয়েছে। একটা ত্রিভুজ হলো AOM আর একটা ত্রিভুজ হলো কি BOM। একটা ত্রিভুজ AOM আর একটা ত্রিভুজ BOM। এখন আমরা যে প্রমাণটা করব, প্রমাণটা এই দুটো ত্রিভুজ নিয়ে করতে হবে। তো আমরা প্রমাণ শুরু করি। একটা ত্রিভুজ হলো ত্রিভুজ AOM আর একটা ত্রিভুজ BOM। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে AM এবং BM কে কি বলতে পারি? সমান বলতে পারি। কি জন্য সমান বলতে পারি? যেহেতু কি এই যে আমাদের দেয়া ছিল ABJ এর মধ্যবিন্দু, ABJ এর মধ্যবিন্দু ছিল কি M নিছিলাম আমরা। তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু, এখান থেকে এদিকে যতটুকু দূরত্ব, এখান থেকে এদিকেও কি ততটুকু দূরত্ব, সেক্ষেত্রে আমরা AM এবং কি BM কে সমান বলতে পারি। আমরা এখানে লিখতে পারি AM সমান BM। কি জন্য এটা লিখতে পারি? যেহেতু MAB এর মধ্যবিন্দু ছিল। তারপরে OA আর OB কেও আমরা সমান বলতে পারি। কি জন্য OA আর OB কে সমান বলবো? কারণ আমরা জানি কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আর আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। সেক্ষেত্রে OA আর OB হবে কি সমান। আমরা লিখতে পারি OA সমান OB। কি জন্য সমান? একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তারপরে আমরা যদি ত্রিভুজটা লক্ষ্য করি, AOM ত্রিভুজের মধ্যে OM বাহুটা আছে, আবার BOM ত্রিভুজের ক্ষেত্রে কি OM বাহুটা আছে। তাহলে আমরা OM বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে পাইতেছি। তাহলে OM সমান আমরা লিখতে পারি OM। কি জন্য OM এবং OM সমান লিখতে পারি? এটা কি সাধারণ বাহু ছিল, সাধারণ বাহু। দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি এই বাহুটা আছে। এখন দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাইছি? AM সমান BM, OA সমান OB আর OM সমান OM। তাহলে যেটা হলো আমরা দুটা ত্রিভুজের সর্বসম হওয়ার যে শর্তগুলো আছে, তার মধ্যে একটা শর্ত হলো দুটো ত্রিভুজের যদি তিনটি বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। তো আমাদের এখানেও দেখতেছি কি তিনটি বাহু কি পরস্পর সমান। সেক্ষেত্রে এখানেও কি দুটা ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ AOM সর্বসম ত্রিভুজ BOM। দুটো ত্রিভুজে কি হলো? আমাদের সর্বসম হলো। এখন সর্বসম হলে কি হয়? সর্বসম হলে যেটা হয় সেটা হলো, সর্বসম হলে আমরা অনুরূপ সবকিছু কি হয়?
সমান হয়, সেক্ষেত্রে এখানে অনুরূপ কোণগুলো সমান হবে। এই যে আমাদের এখানে এ কোণটা আর এ কোণটাকে আমরা কি অনুরূপ কোণ, যে এই কোণটা এই কোণের অনুরূপ কোণ, এটা এটার অনুরূপ কোণ, এটা এটার অনুরূপ কোণ, তাহলে আমরা অনুরূপ সবকিছু বলতে পারি কি সমান। আমরা এখান থেকে বলতে পারি এ এম ও কোণ আর কি বি এম ও কোণ এটা কি সমান। আমরা এখানে লিখতে পারি সুতরাং এ এম ও কোণ সমান বি এম ও কোণ। তাহলে দুটা কোণ সমান পেলাম। এখন আমরা জ্যামিতিটা প্রমাণের শুরুতে যে কোণটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কি রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কাকে বলছিলাম? যদি দুটা সন্নিহিত কোণের বিপরীত বহিস্থ রশ্মি দুটা যদি কি হয় বিপরীত দিকে হয় আর একটি সরলরেখার অংশ হয়, তাহলে কোণ দুটাকে কি বলা হবে? রৈখিক যুগল কোণ বলা হবে। তাহলে এই দুটা কোণ হলো কি রৈখিক যুগল কোণ। আর আমরা তখন বলছিলাম কি রৈখিক যুগল কোণের পরিমাপ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখন এই পরিমাপটাও কি এখান থেকে প্রমাণ করলাম কি পরিমাপটাও সমান। তাহলে কোণ দুটো হলো কি রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ হলো সমান। তার মানে কি 180 কে দুই ভাগ করা হয়েছে, সমান ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রত্যেকের জন্য 90 ডিগ্রি করে, অর্থাৎ এক সমকোণ করে। তাহলে এই কোণটাও এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ। তাহলে যেহেতু কি কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং আমরা প্রমাণ করে নিছি এদের পরিমাপ সমান, তাহলে রৈখিক যুগল কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে হলো এখানে এক সমকোণ করে। তাহলে এ এম ও কোণ সমান বি এম ও কোণ সমান হবে প্রত্যেকে এক সমকোণ করে, এক সমকোণ করে। তাহলে সমকোণ কখন উৎপন্ন হয়? যখন একটা রেখার উপরে আরেকটা রেখা দণ্ডমান অবস্থায় হয়, অর্থাৎ কি লম্ব অবস্থায় হয়, তখন কি হবে? সমকোণ উৎপন্ন হয়। তাহলে এখানে যেহেতু সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে কি এই রেখাটা এই রেখার উপর অবশ্যই কি দণ্ডমান অবস্থায়, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা সমকোণ হলো, এই কোণটা সমকোণ হলো, তার মানে কি এখানে OM টা AB এর উপর দণ্ডমান অবস্থায় আছে। তাহলে আমরা এখন বলতে পারি কি OM AB এর উপর লম্ব। অতএব আমরা এখানে বলতে পারি অতএব OM লম্ব AB প্রমাণিত। OM টা AB এর উপর লম্ব। তাহলে এটা হলো আমাদের প্রথম উপপাদ্য। এখন আমাদের বইতে এই উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য রয়েছে। ক্লাস 8 এর বইতে এটাকে কাজ হিসেবে দেয়া আছে, আর ক্লাস 10 এর বইতে অর্থাৎ নবম দশম শ্রেণীর বইতে এটাকে কি 17 নম্বর উপপাদ্যের বিপরীত উপপাদ্য হিসেবে দেয়া আছে। তো আমরা এখন বিপরীত উপপাদ্যটা প্রমাণের চেষ্টা করব। এটা ছিল এরকম: বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যে এর উপর অঙ্কিত লম্ব ওই দিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা আগে যে উপপাদ্যটা প্রমাণ করছিলাম সেটা হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন এর উপর অঙ্কিত, সেটা ছিল মধ্যবিন্দু দেয়া ছিল। মধ্যবিন্দু দেয়া ছিল, আমরা কি প্রমাণ করছিলাম? লম্ব। আর এখন আমাদের এটা এর উপর লম্ব দেয়া আছে, এখন আমাদের প্রমাণ করতে হবে কি এই যে লম্বটা কি করে? ওই যেটাকে সমদ্বিখণ্ডিত করে। তো এখন আমরা যদি প্রমাণটা করতে যাই, আমাদেরকে আগে একটা বৃত্ত নিতে হবে। বৃত্তের কেন্দ্র নিলাম, মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর
এবি হলো কি ব্যাস ভিন্ন একটা দাগ, ব্যাস নয় এমন একটা জ্যা, এবি। আর শুরুতে কি করব আমরা, এবির উপরে ওএম একটা লম্ব নিয়ে নিলাম, জ্যার উপরে ওএম একটা লম্ব নিয়ে নিলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এই যে লম্বটা এই জায়গাটাকে কি করে, দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এএম সমান বিএম, দুই ভাগে ভাগ করলে এদিকে ততটুকু এদিকেও কি ততটুকু, তাহলে এএম আর বিএম কি হবে, সমান হবে। তো আমরা শুরু করি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা, ওএম এবির উপর একটা লম্ব আঁকি, ওএম লম্ব এবি আঁকি, অর্থাৎ কি এবির উপরে ওএম একটা লম্ব আঁকি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এএম আর বিএম হলো কি পরস্পর সমান, অর্থাৎ কি যেটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তো এটা প্রমাণের জন্য আমাদেরকে যেটা করতে হবে, অঙ্কন করে নিতে হবে যে কি ও এ আর ও বি যোগ করব। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এখন যখন আমরা এটা যোগ করলাম, ও এবং ও বি যোগ করলাম, তখন এখানে আমাদের দুটো ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ এ ও এম আর একটা ত্রিভুজ হলো বি ও এম। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে যেহেতু এখানে লম্ব ছিল, ও এমটা লম্ব ছিল, তাহলে এই কোণটা হলো সমকোণ, এই কোণটা হলো সমকোণ, অর্থাৎ এ এম ও কোণ আর বি এম ও কোণ, এই দুটো কোণই হলো কি সমকোণ। তাহলে আমরা জানি কি কোন ত্রিভুজের যদি একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে ও দুটা ত্রিভুজ হবে কি সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজটা হবে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও কি সমকোণী ত্রিভুজ। আর যদি আমরা বইয়ের প্রশ্নটা লক্ষ্য করি, আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে কি সমকোণী ত্রিভুজের সর্বসমতা দিয়ে প্রমাণ করার জন্য বলছে উপপাদ্যটা। তাহলে এখানে এটা এবং এটা হলো কি দুটো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা দিয়ে প্রমাণটা শুরু করি। প্রমাণ, যেহেতু OM AB, যেহেতু কি OM AB এর উপর লম্ব, সুতরাং AMO কোণ সমান BMO কোণ সমান এক সমকোণ, অর্থাৎ কি কোণগুলো হলো সমকোণ। এই কোণটা হলো সমকোণ, এই কোণটাও সমকোণ। এখন সমকোণ হওয়ার কারণে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও কি সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ AOM ও ত্রিভুজ BOM দুইটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা সমকোণী ত্রিভুজ দুটো নিয়ে প্রমাণটা শুরু করব। এখন ত্রিভুজ AOM ও ত্রিভুজ BOM সমকোণী ত্রিভুজ দ্বয়ে এই দুটো সমকোণী ত্রিভুজ দ্বয়ে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ বাহু আছে, সেটা হলো কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে এটা হলো কি সমকোণ, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে অর্থাৎ OA বাহু, OA বাহুটাকে বলা হবে এখানে অতিভুজ। তারপরে এই যে এখানে এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহু হলো এখানে OB, OBটা হলো তাহলে অতিভুজ। এখন এটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ। আবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এটা হলো ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ। সেক্ষেত্রে এটা আর এটা সমান, OA আর কি OB সমান। তাহলে অতিভুজ ওটা কি হয়ে যেতেছে, সমান হয়ে যেতেছে। আমরা এখানে লিখতে পারি অতিভুজ
অতিভুজ ও এ সমান অতিভুজ ওবি, অর্থাৎ এটা আর এটা সমান। আর ওএমটা, ওএম বাহুটা হলো সাধারণ বাহু, এই ত্রিভুজের ক্ষেত্র আছে, এই ত্রিভুজের ক্ষেত্র আছে, সেক্ষেত্রে ওএম সমান ওএম, এটা হলো কি সাধারণ বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের, দুইটা সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহু যদি সমান হয় তবে দুটি সমকোণী ত্রিভুজ কি হবে, পরস্পর সর্বসম হবে। তো আমাদের শর্তটা পেয়ে গেছে আমরা, অতিভুজ এবং কি অপর একটি বাহু সমান, সেক্ষেত্রে আমাদের এই দুটো সমকোণী ত্রিভুজ হলো কি পরস্পর সর্বসম। তাহলে আমরা লিখতে পারি এখন সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তো সর্বসম যেহেতু হয়ে গেছে, এখন আমরা বলতে পারি কি অনুরূপ সবকিছু সমান। তাহলে এই বাহুটার অনুরূপ বাহু আমরা দেখতেছি এ বাহু, সেক্ষেত্রে আমরা এ এম আর বি এম কে কি বলতে পারি, সমান বলতে পারি। এ এম সমান বি এম। প্রমাণিত। আমরা যদি প্রমাণটা লক্ষ্য করি তাহলে আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল এ এম সমান বি এম, অর্থাৎ কি যেটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ করা হলো। তো আজকে আমাদের আলোচনার যে দুটো উপপাদ্য ছিল, একটা হলো দুইটি ক্লাসের জন্য ছিল, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য। তো সেক্ষেত্রে আমরা দুটো উপপাদ্য আলোচনা করছি, ভবিষ্যতে আমরা অন্যান্য উপপাদ্যগুলো আলোচনা করার চেষ্টা করব, যে দেখে দেখে আরও যেগুলো সমস্যা হতে পারে ওই উপপাদ্যগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্তি।